তো আমরা যখন কোনো জিনিস নিয়ে ঘনত্ব বাড়াবো সেটা ঠাসাঠাসি তো হবেই, তাই না? হবে কিনা? জি হবে। আপনি যখন পাবলিক বাসে উঠেন, সেখানে অনেক মানুষ উঠলে সেখানে ঘনত্ব বেড়ে যায় না? এবং ঘনত্ব জি বেড়ে গেলেই মানুষের মধ্যে ঠাসাঠাসি হয়ে যায়, মানুষ লড়াচড়া করতে পারে না। তো পাবলিক বাসে উঠলে আপনার ডেনসিটি হবে, ডেনসিটি হলেই স্টাফিং হবে। তো এখন করোনার কারণে হয়তো আমাদের স্টাফিং কমে গেছে। এখন তো দেখা যাচ্ছে যে পাবলিক বাসগুলোতে 2 সিটে একজন বসে। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমাদের কিওয়ার্ড ডেনসিটি স্টাফিং নিয়ে? স্যার স্টাফিংটা এখনো আমি বুঝি না। এখানে বলছে স্যার কিওয়ার্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা টেকনিক হলো কিওয়ার্ড স্টাফিং। এটা করা হয় কিওয়ার্ড যখন স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা টেকনিক হলো কিওয়ার্ড স্টাফিং, যেটা মূলত মানে যেটা গুগল মানে ওয়েব স্প্যাম বা স্প্যাম ডেক্সিং হিসেবে ধরে। অর্থাৎ এটা একটা মানে খারাপ জিনিস, এটা ভালো না, কিন্তু এটা কিভাবে করে সেটা তো কিছু এখানে করে নাই। আপনি যখন ডেনসিটি করবেন তখন স্টাফিং তৈরি হবে, বুঝতে পারছি। আপনি যখন কিওয়ার্ডটা নিয়ে অনেক বেশি ঘনত্ব দিয়ে দিবেন জি একটা কন্টেন্টের ভিতর, জি টাইটেলের ভিতর, তখন তো ডেনসিটি তৈরি হবে। হ্যাঁ এবং ডেনসিটি। ডেনসিটি তৈরি করলেই স্টাফিং তৈরি হবে। তো বললামই যে আপনি যখন একটা পাবলিক বাসে ওঠেন, যখন ওই পাবলিক বাসটাতে অনেক মানুষ উঠে, তখন ওটার ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব বেড়ে গেলেই মানুষের মধ্যে ঠাসাঠাসি তৈরি হয়, মানুষ একজন আরেকজনকে ধাক্কা দিয়ে নামার চেষ্টা করে, ওঠার চেষ্টা করে, তাই না? জি তাহলে আমাদের কিওয়ার্ড যখন ডেনসিটি হয়ে যাবে, ঘনত্ব হয়ে যাবে, ঘন ঘন কিওয়ার্ড দিতেছি, তখনই আমাদের স্টাফিং তৈরি হবে। কনফিউশন ক্লিয়ার হয়েছে? মোটামুটি স্যার। তো রিভিউ অ্যানাদার আর্টিকেল, তো এটা তো আমরা নর্মাল হিউম্যান বিহেভিয়ার থেকে বুঝতে পারি যে অন্যান্য একটা আর্টিকেল আছে, ওই আর্টিকেল গুলো আমি আবার দেখে রিরাইট করব। যারা মোটামুটি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কিংবা খুব ভালো ইংরেজি পারেন, খুব ভোকাবুলারি স্কিল খুব হাই, তো তাদের জন্য এই ধরনের রিভিউ আর্টিকেল করে কোনো ব্যাপার না, কিংবা রিরাইট আর্টিকেল কোনো ব্যাপার না। একটা আর্টিকেল দেখলে ওইটার মতো করে সুন্দর করে অন্য একটা আর্টিকেল তৈরি করে ফেলতে পারবে, তাই না? যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে কিংবা ফরেন কালচারে বড় হয়েছে, ওয়েস্টার্ন কালচারে, তো তাদের জন্য আর্টিকেল লেখা কোনো ব্যাপার না। এবং অনেকেই আছে এরকম আর্টিকেল লিখে আর্টিকেল রাইটার হিসেবে মার্কেট প্লেসে কাজ করে এবং হিউজ আর্ন করে। দেখা যাচ্ছে একটা ভ্যালুয়েবল আর্টিকেল 1000 ওয়ার্ডের একটা আর্টিকেলের জন্য একজন মানুষ দেখা যাচ্ছে $20 থেকে $50 চার্জ করে, তাই না? আপনি যদি বিভিন্ন আর্টিকেল রাইটিং এর সাইট গুলো দেখেন এবং মার্কেট প্লেস গুলোতে যান, ফাইবারে যান, আপওয়ার্কে যান, ওইখানে দেখবেন আর্টিকেল রাইটারদের স্যালারি কিংবা ওদের গিগের প্রাইস গুলো কিরকম। ওইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে আর্টিকেল রাইটারদের মার্কেটে কেমন ডিমান্ড। কিন্তু আমরা তো নেটিভ স্পিকার না, কিন্তু অনেকেই বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করা, এমনকি আমাদের আর্টিকেল লেখা আমরা এই জন্য বন্ধ করে দেব? আমাদের করতে হবে না? জি করতে হবে, কিন্তু সেটা কিভাবে স্যার? অন্যের আর্টিকেল দেখে আমি কিভাবে লিখবো? তো কোনো ওইখান থেকে টুলস বা কোনো একটা যদি লিখে দেখান, এক্সাম্পল দেন, তাহলে ভালো হয়। ওকে, আমরা তো অন্যের আর্টিকেল দেখে নর্মাল হিউম্যান বিহেভিয়ার এর মাধ্যমে আমরা যতটুকু এই 12 বছর ইংরেজি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছি, সেখানে ইংরেজি ছিল, তাই না? ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার ছিল। তো
ওইটার মাধ্যমে তো আমরা বুঝতে পারি যে আসলে কিছু হলে আমরা চেঞ্জ করতে পারবো। 12 বছর ইংরেজি পড়ার পরে তো কিছু হলে তো আমরা চেঞ্জ করতে পারবো। ওটা নিয়ে কোনো কনফিউশন নাই। অল্প কিছু পারবো, অল্প কিছু পারবো না, তাই না? হুম। তো সেক্ষেত্রে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। ধরেন একটা আর্টিকেল আছে, ধরেন আমি এটুকুই ধরলাম, এটুকু ধরলাম। অনেক টুলস আর্টিকেল স্পিনিং এর জন্য অনেক টুলস আছে। কারণ আমার কাছে এখানে সফটওয়্যার আছে। আর গুগল তো নিজে একটা সফটওয়্যার। অন্য একটা সফটওয়্যার যদি চুরি টুরি করে কিংবা অন্য একটা সফটওয়্যার যদি রিডাইরেক্ট করে দেয়, গুগল কি ধরার ক্যাপাবিলিটি আছে কিনা? নাই। অনলাইন হলে ধরতে পারবে। হ্যাঁ, অনলাইন হলে ওটা ধরতে পারবে। তো এখানে আমার কাছে কিছু টুলস আগে থেকে আছে, এগুলো আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু এগুলোর পরেও আপনার নিজের কিছু অপটিমাইজেশন স্কিল ব্যবহার করতে হবে। বিভিন্ন স্পিনিং টুল আছে, ধরেন স্পিনের চিপ, এবং অনলাইনে অনেক আর্টিকেল রিরাইটিং এর জন্য অনেক টুল পাওয়া যায়। এখন আমি খুঁজে পাচ্ছি না কোথায় রাখছি। তো আরেকটা ট্রিক্স আছে, ওইটা মোটামুটি অনেক ইউজ করে যারা আর্টিকেল লেখে, যারা প্রফেশনাল আর্টিকেল রাইটার, তাদের কাছ থেকে আমি আইডিয়াটা গ্র্যাব করছি। তো আপনি একটা আর্টিকেল নিলেন, দেখেন এখানে এটা আছে ইংলিশ, ঠিক না? জি। ইংলিশ থেকে আমি যদি স্প্যানিশে যাই, কপি করলাম, দেখেন এটা কিন্তু যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে খেয়াল দেখেন। স্প্যানিশে এটা ডিটেক্টিং ল্যাঙ্গুয়েজ দেই, স্প্যানিশ থেকে আবার কোরিয়া যাই। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে ট্রিক্স অ্যাপ্লাই করছি, হুবহু যদি কপি করে মাইরা দেন ধরা খাবেন। ট্রিক্স ভালো, কিন্তু ট্রিক্স এর মধ্যে যেতে কোনো ল্যাগিংস না থাকে। কোরিয়া দিলাম, ইংলিশ টু স্প্যানিশ, স্প্যানিশ টু কোরিয়ান, কোরিয়ান টু আবার ইংলিশ দেই। এই যে ক্লক আইকন দেয়া আছে উপরে, ইংলিশ এটা তো বেঙ্গলি। 2 নম্বর কলামে। আচ্ছা, আমরা আর্টিকেল পেয়ে গেছে না, ওই যে যেটা রিডাইরেক্ট করলাম। এখন এটা নোটপ্যাডে নেই, আর এটা ওপেন করি, দেখি তো কোনো পরিবর্তন আছে কিনা, একটু পড়ি। এই লাইনটা পড়ি, এই লাইনটা পড়ি, কোনো পাওয়া যাচ্ছে কোনো চেঞ্জ? তো অল্প কিছু আগে পিছিয়ে চেঞ্জ হয়েছে, তাই না? জি স্যার। অল্প কিছু আগে পিছিয়ে চেঞ্জ হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ওয়ার্ডটাই সিনোনিম ওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দিবে কিছু কিছু ক্ষেত্রে। এখানে হয়তো এরকম সিনোনিম ওয়ার্ড পায় নাই, তো এটা চেঞ্জ করতে পারেন। এখন এটার উপরে আপনি যদি আবার নিজের অপটিমাইজেশন রিডার স্কিল অ্যাপ্লাই করেন, এটা ইউনিক হবে কিনা হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু এখানে অল্প কিছু চেঞ্জ হয়েছে, তাই না? জি। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার অন্য আর্টিকেল নিয়ে, বড় বড় আর্টিকেল নিয়ে যেগুলোর সিনোনিম শব্দ অ্যাভেলেবেল অনেক বেশি, সেক্ষেত্রে আপনি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। এবং এটার পাশাপাশি আপনি বিভিন্ন স্পেনিং টুল আছে, গুগলে যদি যাই সার্চ দেন। আমার ইন্টারনেট কানেকশন আবার চলে গেছে, তো আমি বলি
তো আমরা আমাদের কম্পিটিটর দের থেকে তো আমাদের আর্টিকেল রিরাইট করতে পারি, কিংবা এরকম গুগল অপশন দিছে যে যে আপনি আপনার কম্পিটিটরদের কিংবা রিলেটেড আর্টিকেল দেখে আপনি রিরাইট করতে পারবেন, তাই না? জি। সেই ক্ষেত্রে ধরেন আপনার কম্পিটিটরদের অনেকে ইমেজ কন্টেন্ট দেয়, ভিডিও কন্টেন্ট দেয়। এখন দেখা যাচ্ছে তাদের ইমেজের ভিতর যে কন্টেন্ট গুলো দিছে, কিন্তু ভিডিওর ভিতর যে টেক্সটের ভিতর সেই কন্টেন্ট গুলো দেয় না। এখন আপনি কি যে কন্টেন্ট গুলো ইমেজের ভিতর আছে সেই কন্টেন্ট গুলো এখন আপনার টেক্সটের ভিতর নিয়ে লেখেন, সেক্ষেত্রে কি কোনো আছে কি বলে অপশন আছে যে আপনাকে গুগল খুব বেশি প্ল্যান্টি দিবে? যেহেতু এই কন্টেন্ট গুলা গুগল কি পড়তে পারে, গুগল ইমেজ পড়তে পারে, গুগলের ভিতরে কি টেক্সট আছে, কেউ কি বলতে পারবেন গুগল কি ইমেজ পড়তে পারে কিনা? হ্যাঁ, জানি না, তবে পড়তে পারার কথা। কিছুটা পড়তে পারে। ওই কি বলে ক্যারেক্টার গুলো অল্প কিছু আইডেন্টিফাই করতে পারে, কিন্তু 100% পারে কিনা সেটা নিয়ে কনফিউশন আছে। কিন্তু আমরা তো আগে থেকেই আর্টিকেল গুলো রিরাইট করার ট্রিক্স শিখে ফেলছি, তাই না? আমরা আর্টিকেল ইচ্ছা করলে এই দিক থেকে রিরাইট করতে পারি, গুগল ট্রান্সলেট থেকে রিরাইট করতে পারি, তারপর ওই আর্টিকেল গুলো রিরাইট করে নিজের মতো করে অপটিমাইজ করতে পারি, যেহেতু আমরা কিছু হলেও ইংরেজি জানি, তাই না? তো যখন আমাদের আর্টিকেল গুলো, হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমার কানেকশন স্লো হয়ে গেছে, একটু সময় দিস, আমার কানেকশন ঠিক হোক। একটু 5 মিনিট বিরতি নেই, আমার কানেকশনটা একদম বারবার ঠিক হইলে আবার শুরু করবো। এখন আমার কথা ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আসলাম ভাই? হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি পরিষ্কার। আচ্ছা, তো আমরা তো আর্টিকেল গুলো বিভিন্ন ওয়েবসাইটের ইমেজ কন্টেন্ট থেকেও নিতে পারি, তাই না? স্যার, এখানে আমরা ধরেন একটা ইমেজ আছে, আমি একটা ইমেজ নেই, বের করি, ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট সাজেস্ট করেন যেখানে আমি ইমেজ পাবো। ইমেজ তো স্যার বিভিন্ন জায়গায় আছে। ইনফোগ্রাফিক ইমেজ, ইনফোগ্রাফিক ইমেজ স্যার গুগলে সার্চ করেন। ইমেজ টাইপ সার্চ করেন, এই যে ইমেজেস অল এর পাশে। মানে সার্কিট হলো যে ইমেজটাতে অনেক টেক্সট থাকে। এই যে এখানে তো আছে প্রচুর।
ওপেন করে এখন ধরেন এই ইমেজটা থেকে আপনি টেক্সট গুলো নিতে চাচ্ছেন, নিয়ে এগুলো রিরাইট করবেন। এখন কিভাবে নেবেন ইমেজ গুলো থেকে টেক্সট? দেখে দেখে টাইপ করবেন। শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছি স্যার। গুগল লেন্স দিয়ে ট্রাই করা যেতে পারে। গুগল এটা স্যার ওই যে মানে গুগল লেন্সের একটা সার্ভিস আছে, গুগল ডকে এটাকে ইয়া করা যায়, কনভার্ট করা যায় কিভাবে যেন। কি লেন্স? গুগল লেন্সে না, গুগল ডকে আর কি, গুগল ডক থেকে। গুগল গুগল ডক। লেন্সের মাধ্যমে আমি এটা ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডিং এর মাধ্যমে করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওসিআর এর মাধ্যমে করা যায়। আচ্ছা, এটা কি ফ্রি সার্ভিস? হ্যাঁ, ফ্রি সার্ভিস। মোবাইলে এটা ইউজ করা যায়, অ্যান্ড্রয়েডে আছে। আর এখানে গুগলে ট্রাই মানে ব্রাউজারে ট্রাই করে দেখি নাই। আর ওসিআর তো এখন তো এই টেক্সটগুলো আছে আপনার ডিভাইসে, এখন মোবাইলে নিয়ে ওসিআর করবেন, তারপর ওগুলা কনভার্ট করে তারপর আবার মোবাইল থেকে আবার ডিভাইসে নিবেন, তারপর রিরাইট করবেন। একটু ঝামেলা মনে হচ্ছে না? অবশ্যই ঝামেলা। আবার বলেন গুগল ডক, দেখি গুগল ডকে দেই। গুগল ডকে কিভাবে করে তা আমার ইয়া নাই, তবে শুনেছি যে গুগল ডক থেকে করা যায়। গুগল করে দেখি, দেখি ইমেজ থেকে টেক্সটে কভার করা যায় না, কেউ কোনো টিউটোরিয়াল দিচ্ছে কিনা। তো গুগল ডক তো ধরেন এইখানে অনলাইনে অনেক টুলস পাওয়া যায়, যেগুলো ইমেজ অফিস থেকে কি বলে ওসিআর। ইমেজ থেকে আপনি টেক্সটে কভার করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। এখানে দেখেন, এখানে আমি একটা ফাইল দিই, যে কোনো একটা ফাইলে যদি কোনো ইমেজ থাকে, এই যে এখানে অনেকগুলো ফাইল পাওয়া যাচ্ছে, এগুলোতে ইমেজ আছে। ফাইল এখানে ইমেজটা আপলোড দিলাম, কনভার্ট দেই, দেখেন ওইগুলো কিন্তু এই যে টেক্সটে পাই গেছে অনলাইন টুল, তাই না? জি। তো এই ইমেজ থেকে অনলাইন টুলের মাধ্যমে কিংবা গুগল ডকে যদি অপশন থাকে সেখান থেকে করতে পারি, কিন্তু সবসময় তো আপনার পিসিতে কানেকশন না থাকতে পারে। এখন ব্রাউজারে আপনার পিসি স্লো হইতে পারে, সেক্ষেত্রে আপনার পিসি তো সবসময় মাইক্রোসফট অফিস ইউজ করতে পারি, তাই না? জি। মাইক্রোসফট অফিস যেহেতু আছে, তো সেই ক্ষেত্রে মাইক্রোসফট অফিসে আমরা আরেকটা টুলস পাই যে মাইক্রোসফট অননোট নামে। জি। এই মাইক্রোসফট অননোট ওপেন করি, এরকম একটা উইন্ডো, এই যেরকম টাস্কবার একটা মাইক্রোসফট অননোটের শর্টকাটটা যদি আসে, সেখান থেকে আপনি নিউ কুইক নোট নিতে পারেন। আপনি এখানে সার্চ দিয়ে এখান থেকে মাইক্রোসফট অননোট ওপেন করতে পারেন। তো সেক্ষেত্রে মাঝে মধ্যে আপনার এইখানে এই সার্ভিসটা আপনি ডকুমেন্ট থেকে যদি কিছু ডিলিট করে দেন, সেক্ষেত্রে এটা নাও পাইতে পারেন। তখন এই প্রবলেমটা হয় যে ডকুমেন্ট থেকে কিছু নাই, সেজন্য আপনি কোনো ফাইল ওপেন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ডকুমেন্টে যেখানে যে ফাইলটা আছে সেখানে গিয়ে ওপেন করলে এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো সবচেয়ে সহজ হলো যে এখান থেকে ওরা এই যে এটা সেন্ড টু অননোট টুলস, এটার মাধ্যমে করা। এটার মাধ্যমে করলে দেখা যাচ্ছে যে ওই অপশন গুলা খুঁজে পাওয়ার ঝামেলা থাকে না। তো আমি ধরেন এখান থেকে একটা ইমেজ নেই, কপি করলাম, এখানে আসি, কারণ ইমেজটা আমি এখানে আইনে এখানে ইনসার্ট করে দিলাম, বুঝতে পারছি? ওই ইমেজটা দেখতে পাচ্ছেন?
হ্যালো, আমার কথা শোনা কাজটা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি, আরেকবার রিপিট করেন এই কাজটা। আচ্ছা, কারণ এই ইমেজটা আমি এখান থেকে কপি করে যদি আনি, এখান থেকে এটা যদি কপি করে নিই, তাহলে সে ইনসার্ট করতে বলবো অথবা ইম্পোর্ট করতে বলবো। তো আপনি যদি এই কাজটা লাইট শর্ট দিয়ে করি, তাহলে ইনসার্ট ইনপুট করতে বলবে না। আমি লাইট শর্ট দিয়ে কপি করে নিয়ে আসলাম, আর এখানে কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। এখন অন্যটে এখন রাইট বাটন, যে এটার ইমেজ আগে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি টেক্সট ফ্রম পিকচার, এটা দেওয়ার পরে টেক্সট গুলো কপি হয়ে গেল, নোটপ্যাডে পেস্ট করলেন। এখন তো সবগুলো কন্টেন্ট আইছে কিনা এখানে আসছে, তবু আসছে কিনা দেখা যাচ্ছে, ইমেজ থেকে এই কন্টেন্ট গুলো চলে আসছে কিনা। মোটামুটি স্যার। ডিয়ার মরিয়ম খাতুন, ইউ হ্যাভ গট ক্যাশ, আই ইউর অ্যাডভার্টাইজিং সলিউশন জাস্ট সেন্ড। মোটামুটি স্যার প্রায় হুবহু কন্টেন্টই কপি করা। তো আমরা যখন ইমেজ থেকে কন্টেন্ট পাবো, সেগুলো এইভাবে রিরাইট করতে পারবো, তাই না? তাহলে স্যার প্রথমে ওয়ান নোট ওপেন করে ইমেজটাকে ওয়ান নোটে কপি করতে হবে, সেটা ওই কি বলে অপশন দিয়ে কপি প্রিন্ট করলে স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন বা ইম্পোর্ট করে, যেভাবে করার পরে কনভার্ট টু টেক্সট ফরম্যাটে দিলে পরে টেক্সটটা কপি হয়ে যাবে। তারপর কপি, জি স্যার, অ্যাডভান্স ক্লিক করবেন, কপি টেক্সট ফ্রম দ্য পিকচার, ফ্রম পিকচার জি জি দিলে আপনার টেক্সটটা কপি হয়ে যাবে। তো আপনি এটা নিয়ে যদি গুগল ট্রান্সলেটে গিয়ে রিরাইট করেন কিংবা স্পিনিং টুল দিয়ে করেন, করার পরে ওটাতে আপনি আপনার নলেজ দিয়ে আবার নিজে লিখলেন, তখন এটা ইউনিক হওয়ার পসিবিলিটি আছে কিনা? জি স্যার আছে। তো আমরা এইভাবে কন্টেন্ট লিখতে পারি। স্যার ইউনিকনেস চেক করার জন্য স্পেশাল কোনো মানে বিশেষ কোনো টুলস আছে যে আমারটা আসলে কতটুকু ইউনিক? আপনি যদি ফ্রির মধ্যে চিন্তা করেন, প্রথমে লিখে আপনার আমরা তো ব্রড ম্যাচ, ফেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ পড়ছিলাম, মনে আছে? জি জি তাহলে আমরা ব্রড ম্যাচ, ফেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচের মাধ্যমে চেক করতে পারি গুগল থেকে, যদি ফ্রির মাধ্যমে চিন্তা করেন। ওই ক্ষেত্রে আবার ছোট 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 প্যারাগ্রাফ নিয়ে একটা একটা করে চেক করতে হবে। ওই রিলেটেড আপনি ফ্রেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচে কোনো ডাটা পান কিনা, যদি থাকে তাহলে গুগল আপনার দেখাবে। অল্প কিছু ধরেন 200 ওয়ার্ড, 420 ওয়ার্ড, এরকম এরকম, বুঝতে পারছেন? জি জি ছোট ছোট করে দেখতে হবে। আর আরেকটা আছে পেইড, আর অনেক টুল আছে, কপি স্কেপ, এটা দিয়ে একটা আর্টিকেল কতটুকু ইউনিক হয়েছে ওটা চেক করতে পারেন। ওটা একটু কস্ট একটু বেশি, মনে মাত্রই $10 মতো, আরো বেশি হতে পারে। যখন প্রফেশনালি কাজ করবেন তখন ওগুলো ইউজ করতে পারেন। স্যার কতটুকু ম্যাচ হলে মানে ইউনিক, বুঝিনি। কতটুকু ইউনিক হলে একটা আর্টিকেলকে ভালো আর্টিকেল বলা যায়? ধরেন আমি একটা আর্টিকেলকে আমি উইকিপিডিয়া হোক বা যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি একটা আর্টিকেল পড়লাম, পড়ার পরে আমি সেটাকে রিরাইট করলাম, সেক্ষেত্রে কিছু না কিছু মিলবে ওয়েবসাইটের সাথে, ওই যেখান থেকে আমি লিখতেছি আর্টিকেলটা রিরাইট করতেছি ইনফরমেশন নিয়ে, সেটার সাথে আমার আর্টিকেলের মধ্যে অনেক কিছুই মিলে যাবে। তো কতটুকু ইউনিক হইলে একটা আর্টিকেল গুগলের কাছে মানে গ্রহণযোগ্য হবে, এটা কোনো ইয়ে আছে? হইলো আপনার 100% ইউজ করতে হবে। এখন যতটুকু মিলে যায়, যেখান থেকে মিলে গেছে, ওরে জি কিছু রেফারেন্স আপনার দিতে হবে, বুঝছেন কিনা? ওরে কিছু রেফারেন্স দিবেন, যেহেতু ওর কাছ থেকে আপনি চুরি করছেন, ও হক, ওরে কিছু রেফারেন্স পাওয়ার। আপনি যদি পারেন যতটুকু সম্ভব 100% করবেন, যতটুকু ধরা খান ওইটুকু আবার চেঞ্জ করেন। একেবারে যদি না পান, ওরে রেফারেন্স দিয়ে দেন যেখান থেকে আনসার, তখন গুগল আপনারে স্প্যামিং ধরবে না। বুঝতে বুঝতে পারছি। পারছেন? জি 100% চেষ্টা করবেন নিজের লিঙ্ক নিজের কাছে রাখা, নিজের লিঙ্ক অন্য কোথাও দিবেন দিবেন না।
ওকে, তো এখন যখন আমরা গুগলে ধরেন আমরা কন্টেন্ট লিখে ফেলছি, কন্টেন্ট কিভাবে গুগলে শো করবে সেটাও দেখে ফেলছি, এখন কন্টেন্ট সবই আছে। এখন গুগলে অনেক কিছু সার্চ দিলে দেখেন কিছু কিছু ওয়ার্ড ইনকমপ্লিট দেখায়, দেখেন এই ওয়ার্ডটা শেষে ডট ডট আছে, তার মানে কিছু একটা আছে, কিছু বলতে চাচ্ছে পরে, দেখতে পাচ্ছেন? স্যার হ্যাঁ, এই যে 2 নম্বর যে রেজাল্টটা টাইটেল। হ্যাঁ, এই দেখেন এই কিছু ডট ডট, এখানে কিছু ডট ডট, তার মানে কি গুগল এরপরেও কিছু একটা ডাটা আছে সেগুলো দেখাতে যাচ্ছে। আবার এইখানে দেখেন অনেক বড় করে দেখাচ্ছে, পুরো ডাটাটা চলে আসছে। আমি যদি ওয়ার্ড কাউন্ট করি কত ওয়ার্ড হয় দেখি, কিছু ওয়ার্ডে গিয়ে বর্ণ ওয়ার্ড। ক্যারেক্টার কাউন্ট করার কোনো অপশন আছে? কোনটাতে করা যায় ক্যারেক্টার কাউন্ট? কতগুলা একটা তো করা সম্ভব না। মোটামুটি এখানে যতটুকু আছে আমার মনে হয় 422 কি 23টা ওয়ার্ড আছে, এরকম হতে পারে। যাই হোক, এই ক্ষেত্রে এগুলো নিয়ে আপনার মাথা কামান দরকার নেই যে কতগুলো আছে গুনতে হবে বা কিছু। ওয়ার্ডে আসলেন, গুগল পছন্দ করে সর্বোচ্চ 60টা ওয়ার্ড মেটা ডেসক্রিপশনে, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে এই এই গুগলে যখন রেজাল্ট গুলো আসবে, সেই রেজাল্ট গুলো আপনি এই ধরনের ডট ডট হাত থেকে বাঁচার জন্য এই ধরেন আপনি এখানে কি লিখছে এটুকু পড়ার পরে আপনার মনে একটা আকাঙ্ক্ষা থেকে যায় না, আসলে এরপরে কিছু একটা আছে, তা আপনি কি আপনার টার্গেটেড রিকোয়ারমেন্ট শর্ট টার্মের ভিতরে পাইলেন? এটা দেখে ক্লিক করতে মনে চাচ্ছে না এটা দেখে ক্লিক করতে মনে চাচ্ছে? যদি এটা আগে এটা সব ডিসক্রাইব করছে, এটা সব ডিসক্রাইব করে নাই, কোনটা দেখে মনে চাচ্ছে ক্লিক করতে? পরেরটা দেখে মনে হচ্ছে যে ক্লিক করি। তো আপনি যখন ইমেজ কিংবা সরি, আপনি যখন কোনো একটা কন্টেন্ট দিবেন অবশ্যই গুগলে যে টাইটেল এবং গুগলে মেটা ডেসক্রিপশন সেটা প্রপারলি অপটিমাইজ দিয়ে ওয়েতে করবেন। সে অপটিমাইজ করার জন্য গুগল এই যে এই ডাটাগুলো দেখায়, এই ডাটাগুলো মেজার করে পিক্সেলের মাধ্যমে, কত পিক্সেল দিবেন সেটার মাধ্যমে এটা কতটুকু কন্টেন্ট প্রপার ওয়েতে আপনাকে ডিসপ্লে করবে সেটার উপরে ডিপেন্ড করে। তো আমরা যদি গুগলে যে পিক্সেল মিটার দেখি লেখে সার্চ দিই, তো ফোন চলে আসলো। স্যার গুগল পিক্সেলটা কি? এটা হলো গুগল পিক্সেল, একটা গুগলের ফোন। আর আমরা যে পিক্সেল নিয়ে আলোচনা করতেছি সেটা হলো আমাদের ইমেজের যে পিক্সেল থাকে না, জি জি, সেই পিক্সেল। এখানে গুগল প্রতিটা ইয়ার জন্য এতটুকুর জন্য দেখেন পিক্সেল হিসেবে কাউন্ট হয়, এতটুকু কতটুকু পিক্সেলের মাধ্যমে এটা দেখাবে এই পিক্সেলের মাধ্যমে কাউন্ট হয়। তো এর পিক্সেল মাপার জন্য অনেক টুলস আছে। বেস্ট তো মনে দিয়ে রাখছিলাম।
এই টুলসটার মাধ্যমে আপনার টাইটেলটা কত পিক্সেল হয়েছে দেখাবে, ঠিক আছে? তো আপনার যদি আরো বড় কিছু থাকে, এটা পরে আরো কিছু দিলাম, তো এটা কিভাবে দেখাবে? কত পিক্সেল ভালো ও টাইটেলের জন্য? তো এখানে দেওয়া আছে, দেখুন গুগল পিক্সেল। মোটামুটি টাইটেলের জন্য 56 পিক্সেল মেবি, আর মেটা ডিসক্রিপশনের মনে হয় 423 না 256 জানে, ভুলে গেছি, অনেক আগে করছিলাম। তো তো এই পিক্সেল মিটারের মাধ্যমে আপনি পিক্সেলটা মেপে এখানে দিতে পারবেন। এই যে টাইটেলের জন্য ম্যাক্সিমাম ক্যারেক্টার 70 ক্যারেক্টার দিতে পারবেন, বুঝতে পারছেন? টাইটেলের জন্য ম্যাক্সিমাম। আর এখানে পিক্সেল মিটার আপনাকে কত পিক্সেল সেটা দিতে হবে। আগে টুলস গ্রুপে দিয়ে দিব। দেন স্যার, ইউআরএলটা দিয়ে দেন স্যার। এখানে ডিটেইলস গেলে আপনি সব পেয়ে যাবেন। একটু স্টাডি করেন এটা নিয়ে, টাইটেলের জন্য কত পিক্সেল, ডিসক্রিপশনের জন্য কত পিক্সেল, কত ওয়ার্ড, সবকিছু এখানে পেয়ে যাবেন। তো আমরা এবার কোর্স আউটলাইনে চলে আসি। তো আমরা এখানে যে ডে 5 এ এই যে রাইটিং আর্টিকেল এবং রিরাইট আর্টিকেল, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আর কোনো কোশ্চেন আছে? আমার নাই স্যার। আর কারো কোনো কোশ্চেন? কেউ আর কি কি দেখতেছি এখানে? কজন আছে? মাত্র 2জন থেকে আজকে অফডে দেওয়া ঘোষণা হয়েছিল, বলে দেওয়া হয়েছিল ক্লাস হবে না, এই জন্য অনেকে আসেন না। দেখ, আমরা শিখতে থাকি, পরবর্তী ভিডিও দেখে নিব। তো আমরা আদার আর্টিকেল থেকে ইনফরমেশন কালেক্ট করে লিখতে পারবো। তারপর রাইট আর্টিকেল ফ্রম ইমেজ কন্টেন্ট, আমরা ইমেজ কন্টেন্ট থেকে আর্টিকেল লিখতে পারবো, রাইট? ভিডিও কন্টেন্ট থেকে আর্টিকেল এবং সাইট থেকে আর্টিকেল লিখতে পারবো। সো কনসেপ্ট অফ পিলার আর্টিকেল, আমরা পিলার বলতে কি বুঝি? পিলার খুঁটি, পিলার পিলার এখানে বলছে যে কনসেপ্ট অফ পিলার আর্টিকেল, মানে এটা কি স্যার? আমরা পিলার বোঝা একটা বিল্ডিং এর কিংবা একটা ব্রিজের পিলার থাকে না, বেসমেন্ট, হ্যাঁ স্যার, হ্যাঁ খুঁটি। তো একটা আর্টিকেলের যে বেসমেন্ট, সেটাকে আমরা পিলার বলতে পারি, যেটার মাধ্যমে বেস করে অন্য আর্টিকেল আমরা লিখতে পারি, ঠিক না? জি। তো আমরা যখন অন্য আর্টিকেল লিখবো, সেটার উপরে অ্যানালিসিস করে আর্টিকেল রাইট করে লিখতে পারবো। আর সেক্ষেত্রে আমাদের আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইঞ্জিন অ্যালগরিদম এগুলো বুঝতে হবে, আমাদের টাইটেল অপটিমাইজেশন বুঝতে হবে, ইমেজ অপটিমাইজেশন বুঝতে হবে। ইমেজ অপটিমাইজেশন নিয়ে আরেকটু কথা বলি। ধরেন কোন একটা ইমেজ সাইজ খুব বড়,
গুগলের লোড নিতে অনেক সময় নিচ্ছে, সেক্ষেত্রে কি ওয়েবসাইটের স্পিড বাড়বে? কমবে। তো ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক সময় নিবে, তাই না? যখন জি ইমেজটা লোড করা হবে, ইমেজটা কোয়ালিটি ঠিক রেখে সাইজটা কমানো উচিত কিনা? জি জি আমরা একটা ডিএসএলআর দিয়ে যখন ইমেজ তৈরি করি কিংবা ছবি তুলি, সেটা সাইজ দেখা যাচ্ছে 2 এমবি 3 এমবি 4 এমবি চলে যায়, ঠিক না? এটা জি ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি, কিন্তু নর্মালি যখন ওই ইমেজ গুলা ওয়েবসাইটে আপলোড করি কিংবা ফেসবুকে আপলোড করি, ফেসবুক ওগুলো কিন্তু অপটিমাইজ করে ছোট করে ফেলে। ধরেন এগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নামানো, দেখেন এই ইমেজ গুলোর সাইজ খুবই কম এবং স্ক্রিনশট দিয়ে করা, তো এগুলো সাইজ কমে গেছে কিন্তু কোয়ালিটি ঠিক আছে। কিন্তু আর একটু বেটার ওয়েতে করার জন্য আর কিছু টুলস আছে। আপনি যদি এই ইমেজটা ফেসবুকে আপলোড করে আবার যদি আপনি ডাউনলোড দেন, এখানে যদি কেবি আছে তার থেকে অর্ধেক কমে যাবে, আরো কমে যাবে। তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। ইমেজ গুলো ফেসবুকে আপলোড দিবেন, আপনি ডাউনলোড দিবেন, ওটা আপনার ইমেজের সাইজটা কমে যাবে। আবার আরো কিছু টুলস আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইমেজ গুলা অপটিমাইজ করতে পারেন কিংবা লোডিং স্পিড কমাইতে পারেন। তার মধ্যে যে ইমেজ অপটিমাইজেশন এই টুলসটা ইউজ করতে পারেন, এই যে এটা দেখতে শর্ট পাচ্ছেন পিক্সেল। পিক্সেল, এটার মাধ্যমে আপনার ইমেজটা সাইজ কমাইতে পারেন। এখানে একসাথে 50টা ফাইল অপটিমাইজ করতে পারবেন, বুঝতে পারছেন? জি আরেকটা আছে টাইনি পিক্সেল, টাইনি পিএনজি বেবি, টাইনি পিএনজি, এটার মধ্যেও অনেকগুলো করতে পারবেন। একসাথে 20টা ইমেজ আপলোড করতে পারবেন, একসাথে 20টা ইমেজ। তো একসাথে 20টা ইমেজ আপনি এখান থেকে সাইজ কমাতে পারবেন, বুঝতে পারছেন? জি এখন ধরেন কোন একটা ইমেজ, গুগল তো রোবট, তো সর্বোচ্চ টেক্সটটা পড়তে পারে ভালোভাবে, ইমেজ পড়তে পারে ইদানিং, এর আগে পারতো না। কিন্তু ইমেজ পড়তে হলে গুগলের একটু সময় লাগতে পারে কিনা, কারণ আমরা টেক্সট ও আরেকটা মজার ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলে গিয়ে আপনি যখন এই অননোট দিয়ে টেক্সট গুলো ইমেজ থেকে কপি করবেন, সেই ইমেজটা অবশ্যই যাতে প্রপারলি পিক্সেল অপটিমাইজ থাকে। ধরেন ধরেন ইমেজটা এরকম ফেটে গেছে, এখন আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে যদি অননোটে দেই, আমার কি ক্লিয়ার কন্টেন্ট বা টেক্সটটা লেখা আসবে, দেখা যাবে? সেটা কি অননোট ধরতে পারবে? দিয়ে দেখতে হবে স্যার। কিন্তু পারা যায় কিনা, যে অননোট ধরতে পারি কিনা, ক্লিয়ার ইমেজ আসে কিনা কিংবা ক্লিয়ার টেক্সট আছে কিনা, যেগুলো ফেটে ফেটে যায়। আচ্ছা স্যার দেখবো না। তো আপনার অবশ্যই চেষ্টা করবেন ইমেজটা যাতে প্রপারলি ক্লিয়ার থাকে, ইমেজটা যাতে ক্লিয়ার থাকে, তখন অননোট ভালোভাবে পড়তে পারবে। এখন আপনি যাচ্ছেন এই ইমেজটা আপনার ওয়েবসাইটে আপলোড দিতে, এখন এই ইমেজটা গুগলে এসে কি করবে, এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ ইমেজ, এই ইমেজটা কি আসলে হোয়াটসঅ্যাপ ইমেজ সম্পর্কে ডিসক্রাইব করতেছে? হোয়াটসঅ্যাপ সম্পর্কে কিছু ডিসক্রাইব করতেছে? না স্যার। এই ইমেজটা যেই টপিক ডিসক্রাইব করতেছে সেটা সম্পর্কে লেখা উচিত না? জি জি নাম সেটা সেরকম হওয়া উচিত। সেটা সেরকম উচিত। তো আমি ইমেজটা সেভাবে নাম করব, সেভাবে দিব। এখন আপনি যদি এই রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে আসেন,
তারপর ডিটেলসে চলে যান। এখানে সেই ইচ্ছা করলে টাইটেল দিতে পারবেন, যে টাইটেলটা দরকার। অবশ্যই এই জায়গার এই ইমেজ নামটা চেঞ্জ করবেন, এই অনুযায়ী টাইটেল দিবেন। পরে এখানে রেটিং দেওয়া যায়, রেটিং দিবেন। ইমেজটা সম্পর্কে ট্যাগ দেওয়া যায়, ট্যাগ দিবেন। তারপর বিভিন্ন টপিক সম্পর্কে দিবেন। আসলে ইমেজটা যত প্রপারলি অপটিমাইজ করবেন গুগল, তত আপনাকে এটা সম্পর্কে আরো আপনার ডিটেইলসে আপনাকে র্যাঙ্কিং এ দেখাবে। গুগল তত ভালোভাবে পড়তে পারবে। বুঝতে পারছেন? জি স্যার। তো ইমেজ অপটিমাইজেশনে আর কোনো কনফিউশন? ইমেজ অপটিমাইজেশন এখানে স্যার আমরা পেলাম হলো ইমেজের সাইজ, কোয়ালিটি ঠিক রেখে সাইজটা যত ছোট করা যায়, কম করা যায়। কোয়ালিটি ঠিক রেখে সাইজটা যত কম করা যায়। মেগাবাইট আর কি, মেগাবাইট বা কিলোবাইট যত কম রাখা যায়। আর হলো মেমরি স্পেস কমানো যায়। আর হলো এর যে নাম, এর যে ট্যাগ, রেটিং, এগুলো ঠিক করা। এগুলো করে দেন ইমেজগুলো ওয়েবসাইটে আপলোড করে। জি স্যার। এখন ধরেন এই ইমেজটা আমি ধরেন অন্য জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি, এই ইমেজটা ইউনিক। এখন গুগল তো কপি ধরতে পারে, পান্ডা পেঙ্গুইন হামিংবার্ড তো বসে আছে কপি ধরার জন্য, তাই না? জি আপনাকে ব্লান্ডি দেওয়ার জন্য। এখন আপনি যদি এই ইমেজটা কপি কিনা সেটা চেক করবেন কিভাবে? জি স্যার। ধরেন গুগলে যাই, গুগলে এই যে দেখেন গুগলে ইমেজ সেকশন আছে, জি ইমেজে ক্লিক করলাম, এখানে একটা ক্যামেরা আইকন আছে। ইচ্ছা করলে ইউআরএল এর মাধ্যমে আসতে পারেন, অথবা আপনি ব্রাউজারের ইমেজ সেকশনে করতে পারেন। ইমেজ সেকশনে আপলোড ইমেজ দিয়ে ধরেন এখান থেকে একটা ইমেজ ধরলাম, ওপেন দিলাম। দেখেন ইমেজটা এখানে আপলোড দেওয়ার পরে এখানে কোনো ক্লিকেবল মাউসের ক্লিক করার পরে যে যে ফিঙ্গারটা চলে আসে, সেটা আসছে? না স্যার, আসলে আসে নাই। তার মানে ইমেজটা ইউনিক, তো কোথাও ছিল না। এখন আপনি যদি একটা কপি ইমেজ আইনা আপলোড দেন, দেখি আমার এই ডিভাইসে কোনো কপি ইমেজ আছে কিনা। কপি ইমেজ খুঁজি, এগুলো সবই ইউনিক। আচ্ছা, আপনি ট্রাই করতে একটু কপি ইমেজ নিয়ে আপনার ডিভাইস থেকে। এটা যে ইমেজটা আপনি ইন্টারনেট থেকে নামাইছেন কিংবা গুগল থেকে নামাইছেন, অথবা একটা গুগল থেকে নামায়া আপনি ওইখানে আপলোড দেন, ওই ওই জায়গায় আসেন। বুঝতে পারছেন? করা যাচ্ছে? কপি তো বলছে না। আচ্ছা দেখি আর একটু ভালোভাবে। গুগল থেকে নামান, এটা গুগল থেকে নামায়া ওইটাই আপলোড দেন। দেখতেছি স্যার।
হ্যাঁ করা গেছে। জি স্যার। কি ওখানে কি একটা ফিঙ্গার আইকন আসে এখানে জি স্যার, ক্লিকেবল? ফিঙ্গার আইকন আসে, ওইখানে ক্লিক করলে ওই জাতীয় যত ইমেজ আছে সব দেখাচ্ছে। তার মানে কি ওটা একটা কপি ইমেজ তো ধরতে পারতেছে। আর জি এখানে জি আপনার ফিঙ্গার আইকন আসতেছে না বিদায় আপনার এটা কপি ইমেজ না। তো আমরা এইভাবে ইমেজটাকে কপি চেক করতে পারি, তাই না? জি 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 ইমেজ অপটিমাইজেশন নিয়ে আর কোনো কনফিউশন? তো আমরা ডে 5 এর এই যে ইউনিট কম্পিটেন্সি সেশন 1 কমপ্লিট করে সেশন 2 এর ইমেজ অপটিমাইজেশনতে আসলাম। এই পর্যন্ত কমপ্লিট, তাই না? জি স্যার। জি স্যার। এখন আমাদের কিওয়ার্ড ডেনসিটি চেকিং, তারপরে রিলেভেন্সি, এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে? নরমালি কিওয়ার্ড ডেনসিটি তো আমরা চোখের মাধ্যমে বুঝতে পারি, দেখতে পারি এটা কয়টা হচ্ছে, কিন্তু এটা গুনতে তো অনেক সময় লাগবে না? স্যার এই যে ডেনসিটি চেকিং, এটা ডেনসিটি চেকিং এর কোনো কিওয়ার্ড ডেনসিটি চেকিং করার জন্য কোনো অনলাইনে কোনো ওয়েবসাইট আছে বা কোনো কিছু গুগলে? দেখি সার্চ দিয়ে পাওয়া যায় কিনা। এই যে স্মল এসইও টুলস, এখান থেকে আপনি আপনার কিওয়ার্ডটার কোনো ওয়েবসাইটে ইউআরএল দিয়ে ডেনসিটি চেক করতে পারেন। দেখি তো কোনো একটা ইউআরএল এনে দেওয়া যায় কিনা। আচ্ছা, এর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ইমেজের বিষয়, অল টেক্সট। আপনার গুগল তো ইমেজ পড়তে পারে ইদানিং, আগে তো পারতো না। তো যখন আপনি ইমেজ আপলোড দিবেন, আপনার সিএমএস এর ভিতর ইমেজের অল টেক্সট দেওয়ার একটা সিস্টেম আছে। তার মানে কি যে টাইটেলটা ইউজ করছে, যে নামটা যেটাতে আপনি গুগল র্যাঙ্ক করতে চাচ্ছেন, সেই ইমেজের অল টেক্সটটাও আপনাকে সুন্দরভাবে ওয়েবসাইটে দিতে হবে। এগুলো যখন আমরা সিএমএস এ কাজ করব তখন আমরা দেখব ইমেজের অল টেক্সট আপনাকে দিতে হবে, ঠিক আছে? জি ওগুলো যে যখন এইচটিএমএল ট্যাগ দিতে হয়, এইচটিএমএল এর কাজ করতে হয় ওয়েবসাইটে, যে টেক্সট এডিটরের মাধ্যমে ইমেজ ওইখানে দেওয়া যায়, ইমেজ অল টেক্সটটা দিতে হবে। তো আমরা এখানে একটা টাইটেল দিলাম, দেখি চেক ডেনসিটি। এই দেখেন এখানে এত এই যে ইনফোগ্রাফি, এটা নিয়ে ডেনসিটি পাইছে 10.45%। কাউন্ট কন্টেন্ট এটা নিয়ে পাইছে 7%, 7.46। তো ওইটা একটা বড় ওয়েবসাইট। আমি তো প্রথমে বলছি ছোট ওয়েবসাইটে যে গুগলে প্রথমে আগে ধরে, কিন্তু বড় ওয়েবসাইট ওদের পেজ অথরিটি, ডোমেন অথরিটি ভালো, ওদের রেপুটেশন ভালো, তো ওদেরকে এত বেশি ধরে না। কিন্তু আপনি যদি বিগিনিং স্টেজে যে আইসা এই লেভেলের ডেনসিটি করেন, আপনি কোনোদিন র্যাঙ্ক দিবে না, বুঝতে পারছেন? জি জি তো এই ধরনের অনেক টুলস অনলাইনে আছে কিওয়ার্ড ডেনসিটি চেকার জন্য। স্মল এসইও টুলসটা ফ্রিতে অনেক ভালো সার্ভিস দেয়। আরো অনেক টুলস আছে, মজ আছে, আর অনেক পেইড টুলস আছে যেগুলো দিয়ে কিওয়ার্ড ডেনসিটি চেক করতে পারেন। ক্লিয়ার? জি স্যার। স্যার আপনি তারপরে কি কোনো এই ধরনের জন্য এই কাজের জন্য আপনি কোন টুলস গুলো ইউজ করেন? মোটামুটি ফ্রির মাধ্যমে এগুলোই ইউজ করি। আর পেইডের মধ্যে যদি যান সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট কপি স্ক্যাপ। এর মধ্যে এগুলোটা কাজ করার জন্য না, তো কোনটার নাম বললেন পেইডের জন্য? কপি স্ক্যাপ। একটু
পেয়েছেন? পাওয়া গেছে কপি স্কেপ? দেখছি escape জি স্যার পাইছি কপি escape ওকে চেক করো থেকে আপনাকে ফ্রিতে ডাটা দেখাবে না, কিনতে হবে। পরবর্তী টপিকে আগাবো। জি স্যার আমরা রিলেভেন্সি তো বুঝি, তো আমরা ওই আর্টিকেল লিখে রিলেভেন্সি অনুযায়ী পাবলিশ করতে পারবো না? রিলেভেন্সি মানে কিসের সাথে স্যার রিলেভেন্সি থাকতে হবে? যে টপিকের উপরে লিখবেন, ধরেন ইমেজ দিলেন এক টপিকে, কন্টেন্ট দিলেন আরেক টপিকে, ভিডিও দিলেন আরেক টপিকে, সেটা কি রিলেভেন্সি হইলো? না স্যার। আবার দেখা যাচ্ছে আপনার কন্টেন্ট এক টপিকে, ব্যাকলিংক নিছেন অন্য জায়গা থেকে আরেক টপিকে, সেটা কি রিলেভেন্সি হইলো? না না। তো আমরা ইন্টারনাল লিঙ্কিং সম্পর্কে তো আলোচনা করছি, মনে আছে? ওই যে উইকিপিডিয়া নিয়ে আলোচনা করছিলাম, উইকিপিডিয়াতে যাই। উইকিপিডিয়া উইকিপিডিয়াতে যাই, দেখেন এখানে যে কটা লিঙ্ক পাবেন সব হলো উইকিপিডিয়ার লিঙ্ক। এখানে দেখেন গুগল স্লাইড সম্পর্কে আলোচনা করছে, ইচ্ছা করলে উইকিপিডিয়া গুগল স্লাইডের লিঙ্কটা দিয়ে দিতে পারতো না? জি পারতো। তাই না? কারণ ওরা জানে আমি যদি বাইরে একটা লিঙ্ক দিয়ে দিই তো আমার অথরিটি ও পেয়ে যাবে, ও চায় না আমার কম্পিটিটর কেউ হোক। তো ওই কাউরে দেখেন কেউ নিচে, দেখেন নিচে ডানে দেখেন এখানে ও কোনো বাইরের কোনো লিঙ্ক দেয় নাই, দেখতে পাচ্ছেন? জি জি। তো আপনি যখন লিঙ্ক দিবেন অবশ্যই ইন্টারনাল লিঙ্কিং করবেন, বাইরে কোনো লিঙ্ক দিবেন না। দেখেন এইচটিএমএল সম্পর্কে বলছে, হচ্ছে কিন্তু W3 স্কুলের লিঙ্ক দিয়ে দিতে পারতো, একটা লিঙ্কও দেয় নাই, ও নিজের লিঙ্কই দিয়েছে খালি বারবার। ও এটা সম্পর্কে লিখছে, ওর নিজের লিঙ্ক ভিতরে ভিতরে দিয়ে দিয়েছে, বাইরের একটা লিঙ্কও দেয় নাই। তো এক্সটার্নাল লিঙ্ক অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি একেবারেই না পারেন, আপনার কন্টেন্ট অন্য জায়গা থেকে আনতে হইতেছে, তখন আপনি ওর একটা দিতে পারেন। এটা গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস অন্যকে লিঙ্ক না দেওয়া। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি কিছু টাকার বিনিময়ে কারোর কাছ থেকে বিক্রি করেন, একটা লিঙ্ক যদি আপনি $20 $30 বিক্রি করেন, সেই ক্ষেত্রে দিতে পারেন, কারণ এখানে আপনার একটা ইনকাম হচ্ছে। একটু অথরিটি পাক, সমস্যা কি? আমার তো ইনকাম হচ্ছে।